তাহলে শুরু করে দিচ্ছি ক্লাস। জন্ডিসটা শুরু করেছিলাম, আমি জন্ডিসটা একটু রিকল করিয়ে দিই, তারপর আমি আরো ডেপথে যাব। আচ্ছা, জন্ডিস, অ্যানিমিয়া এগুলো হচ্ছে একটা ক্লিনিক্যাল সিমটম, মানে ডিজিজ নয়। ডিজিজের জন্য কিছু ম্যানিফেস্টেশন হচ্ছে, সেগুলোকে আমরা বলছি ক্লিনিক্যাল সিমটম। তো অ্যানিমিয়া যেমন একটা ক্লিনিক্যাল সিমটম, জন্ডিসও আমাদের একটা ক্লিনিক্যাল সিমটম। তো জন্ডিসের ডেফিনেশন প্রথমত আমরা এইটুকু, আমাদের নোটে যেটুকু লেখা আছে, ইনস্টিটিউটের নোট যেটা দিয়েছে সেখানে বাংলাতে যেটা লেখা আছে, রক্তে যখন আমাদের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখন আমাদের জন্ডিস হয়। এবার অ্যাকর্ডিং টু প্যাথোলজি কিছু মেডিকেল টার্ম এখানে ইউজ করা হয় জন্ডিসের ডেফিনেশনে। জন্ডিসকে বলা হয় ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটম ক্যারেক্টারাইজড বাই ইয়েলোইসনেস অফ মিউকাস মেমব্রেন। মানে আমাদের শরীরের যত মিউকাস মেমব্রেন আছে সেগুলোর একটা ইয়েলোইস বা হলদেটে ভাব চলে আসে। কেন? হাইপার বিলিরুবিনিমিয়া এই টার্মটা, ডিউ টু হাইপার বিলিরুবিনিমিয়া, মানে বিলিরুবিন লেভেল এক্সেস হয়ে যাওয়ার জন্য, হাইপার হয়ে যাওয়ার জন্য অল ওভার মিউকাস মেমব্রেনের মধ্যে একটা ইয়েলোইস ভাব চলে আসে। শুধু মিউকাস মেমব্রেনে আসে তা নয়, এগুলো ছাড়া আর কোথায় আসতে পারে? আমাদের স্কিন, আমাদের স্কিনটা হলুদ হয়ে যায়, চোখের স্ক্লেরা, স্ক্লেরা মানে চোখের সাদা অংশটা, স্ক্লেরা, নেল বেড, আমাদের নখটা যেখানে আমরা নেল পালিশ করি ওই জায়গাটাকে বলা হয় নেল বেড, ওই জায়গাটা পুরো ইয়েলোইশ হয়ে যায়। আমরা কি করি, নর্মালি ওই জায়গাটাকে যদি টিপে ধরা হয় আমরা কি দেখবো, ওই জায়গাটা ফ্যাকাশে হয়ে গেছে, এবং ছেড়ে দেওয়ার পর আবার ওই জায়গাটা রক্ত চলে আসছে। এটা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, মানে যারা পেশেন্ট নয় জন্ডিসের, নর্মাল ক্ষেত্রে হয়, তার মানে হিমোগ্লোবিন লেভেলটা তার ঠিক আছে। জন্ডিসের ক্ষেত্রে কি হয়, আস্তে আস্তে ওই জায়গাটা ইয়েলোইশ হয়ে যায়, মানে আমি টিপে ধরলেও যদি ছেড়ে দিই আমার আর সেই জায়গাটা লালচে ভাবটা আসছে না, ইয়েলোইশই থাকছে। আর আমাদের বডি ফ্লুইড, সিএসএফ, সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ইভেন সিএসএফ যেটা আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, সেই সিএসএফ ফ্লুইডে পর্যন্ত ইয়েলোইশনেস চলে আসে। মানে অল ওভার বডির ব্লাডি জায়গাগুলো এবং আমাদের মিউকাস মেমব্রেন গুলো সমস্ত জায়গায় একটা ইয়েলোইশ ব্যাপার চলে আসে। নর্মাল লেভেল কত বলেছিলাম আমরা জন্ডিসের? আমাদের জন্ডিসের নর্মাল লেভেল হচ্ছে আমাদের 1-এর মধ্যে থাকাটা বাঞ্ছনীয়, 0.8 এর মধ্যে থাকাটা বাঞ্ছনীয়, বা ম্যাক্সিমাম 1 বলতে পারি আমরা। আচ্ছা, আমাদের কোথায় কোথায় আমরা জন্ডিস দেখি ক্লিনিক্যালি? যে যে জায়গাগুলো বললাম, চোখের ক্লেরা সাদা অংশ, মুখের ভেতরের দিকটা সফট প্যালেট যেটাকে বলছি, জিভের নিচে আমাদের যেখানে লিঙ্গুয়াল টনসিল থাকে সেই জিভের নিচের পোর্শনটা, হাতের তালু, পায়ের চেটো, এই জায়গাগুলোতে আমরা জন্ডিস দেখি এবং স্কিনে দেখি। এবং জন্ডিস দেখার চেষ্টা করব আমরা ডে লাইটে, দিনের আলোয়, তাহলে আমরা সেটাকে ভালো বুঝতে পারবো। আচ্ছা, জন্ডিস আমাদের একটা জন্ডিসের টাইপ গুলো আগে একটু বলি। আচ্ছা, জন্ডিসের টাইপ আমাদের এখানে 3টে টাইপের কথা বলা আছে। কি কি? একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, একটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, আর একটা হচ্ছে টক্সিক বা হেপাটোসেলুলার জন্ডিস। প্রত্যেকে চেষ্টা করবেন ইনস্টিটিউট থেকে দেওয়া আহ মানে পিডিএফটার একটা প্রিন্ট আউট করে নিতে, তাহলে সুবিধে হবে। তো এখানে অবস্ট্রাকটিভ জন্ডিস আর হিমোলাইটিক জন্ডিস আর
আমাদের টক্সিক জন্ডিস, যেটা টক্সোসেলুলার, আমাদের টক্সিক বা হেপাটোসেলুলার বলছি, সেই জন্ডিস গুলোকে নিয়ে একটু আলোচনা করি, তারপর বাকি ব্যাপারগুলো আসছি। ফার্স্ট জন্ডিসের টাইপ হচ্ছে হিমোলাইটিক জন্ডিস। তো হিমোলাইসিস বলতে আমরা কি বুঝি? আমরা অ্যানিমিয়াতে পড়েছিলাম হিমোলাইটিক অ্যানিমিয়া। আমরা সবাই জানি 120 দিন পর আমাদের আরবিসি, ওল্ড আরবিসি ডিস্ট্রাকশন হয়। এবার যদি কোনো কারণে নর্মাল টাইমের আগে আরবিসি ডিস্ট্রাকশন হয় কোনো অ্যানিমিয়া জনিত কারণে, মানে হয় আরবিসির সাইজ বড় বা হিমোগ্লোবিন চেনের কোনো গন্ডগোল আছে, যে কারণেই অ্যানিমিয়া হোক না কেন, যদি আরবিসি বা হিমোগ্লোবিন ভেঙে যায়, হিমোলাইসিস, হিমোলাইসিস মানে ভেঙে যাওয়া, যদি কোনো কারণে ডিস্ট্রাকশন হয় আরবিসির, তাহলে আমাদের যে জন্ডিসটা হয় সেই জন্ডিসটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস। এবার হিমোলাইটিক জন্ডিস পড়াতে গেলে আমাদের দুটো টাইপ সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে রক্তে বিলিরুবিনের মাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের জন্ডিস হচ্ছে। বিলিরুবিন আমাদের নর্মালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন বা ডাইরেক্ট বিলিরুবিন, আর একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বা ইনডাইরেক্ট বিলিরুবিন। ফার্স্ট আলোচনা করি, এবং কনজুগেটেড এবং আনকনজুগেটেড এই দুটোকে একত্রে বলা হয় ব্লাডের মধ্যে টোটাল বিলিরুবিন। ফার্স্ট আলোচনা করি যে আমাদের ডাইরেক্ট বা কনজুগেটেড বিলিরুবিন যেটা বললাম, সেটা কি ধরনের বিলিরুবিন। কারণ হিমোলাইটিক জন্ডিসের সাথে কিন্তু এই কনজুগেটেড বা আনকনজুগেটেড এই দুটো টাইপ জানার খুব দরকার। হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে আমরা কি ধরনের বিলিরুবিনের টেস্ট করতে দেবো? ফার্স্ট ডাইরেক্ট বা কনজুগেটেড যে বিলিরুবিনটা, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের ওয়াটার সলিবল। ওয়াটার সলিবল মানে জলের মধ্যে দ্রবীভূত। আমরা যেমন ভিটামিন পড়েছিলাম, কিছু ভিটামিন ওয়াটার সলিবল, কিছু ভিটামিন ফ্যাট সলিবল, তেমনি কনজুগেটেড বিলিরুবিন বা ডাইরেক্ট বিলিরুবিন এটা হচ্ছে একটা ওয়াটার সলিবল ভিটামিন। ওয়াটার সলিবল মানে যেটা আমাদের ইউরিনের মধ্যে দিয়ে পাস করে যেতে পারে। মানে বিলিরুবিন যখন ব্লাডের মধ্যে মাত্রা বেড়ে যাচ্ছে, এবার কিডনি সেটাকে ফিল্টার করছে, চেষ্টা করছে কি ওই অ্যাবনর্মাল এক্সেস বিলিরুবিনকে ইউরিনের সাথে বার করে দিতে, তখনই কিন্তু ইউরিনের কালারটা আমাদের হলুদ হচ্ছে। জন্ডিসে হয় না ইউরিনের কালারটা হলুদ হয়ে যায়? তো হলুদ কোন বিলিরুবিনের জন্য হচ্ছে? এটা কনজুগেটেড বিলিরুবিনের জন্য। কারণ অনলি কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে আমাদের ওয়াটার সলিবল ভিটামিন, এই ওয়াটার সলিবল বিলিরুবিন। আনকনজুগেটেড কিন্তু ওয়াটার সলিবল নয়, ওটা হচ্ছে ফ্যাট সলিবল। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন কখনোই ইউরিনের সাথে পাস করতে পারবে না, কারণ ইউরিন তো ওয়াটার, আর আনকনজুগেটেড এর ক্ষমতা নেই ইউরিন বা ওয়াটারের সাথে দেহের বাইরে বেরিয়ে যাওয়ার। তাহলে অনলি কে পাস করবে ইউরিনের সাথে? যেটা পাস করে জন্ডিস হলে ওটা হচ্ছে আমাদের কনজুগেটেড টাইপ অফ বিলিরুবিন। কনজুগেটেড বিলিরুবিন কি করে, কোথা থেকে প্রডিউস হয়? আমাদের লিভার থেকে। লিভার থেকে আমাদের কি বেরোয়? বাইল বা পিত্তরস। এই বাইলের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম ফিজিওলজিতে, ওখানে দেখবেন না আমি যে নোটটা দিয়েছিলাম ওখানে ছিল কম্পোজিশন অফ বিলিরুবিন, বিলিরুবিনের কম্পোজিশন অফ বাইলের মধ্যে কি কি কম্পোজিশন থাকে। ওয়াটার থাকে, সোডিয়াম বাইকার্বনেট থাকে, সল্ট থাকে, আমাদের বিলিরুবিন থাকে, বিলিভার্ডিন থাকে, অনেকগুলো কম্পোনেন্ট থাকে। তাহলে বিলিরুবিন এবং কোলেস্টেরলও থাকে। তাহলে বিলিরুবিন এমন একটা পার্ট, যে পার্টটার কাজ হচ্ছে আমাদের বাইল থেকে বেরোনো। দুটো ভাবে বিলিরুবিন প্রডিউসড হয়, এর ওপর বেস করে কনজুগেটেড এবং আনকনজুগেটেড ব্যাপারটাকে বলা হয়। কনজুগেটেড এর ফার্স্ট ক্রাইটেরিয়া হলো এটা ওয়াটার সলিবল বিলিরুবিন, এক নম্বর। দু নম্বর হলো
conjugated bilirubin is produced from liver. বাইলের সাথে বেরোয় কনজুগেটেড বিলিরুবিন। কোথায় যাবে? কনজুগেটেড বিলিরুবিন বাইলের সাথে বেরিয়ে এর কাজ হচ্ছে আমাদের যেটা বাইল ডাক্ট ফিজিওলজিতে পড়ে এসেছি আমরা ডাইজেস্টিভ সিস্টেমে, লিভার, তার নিচে আছে গল ব্লাডার, কমন বাইল ডাক্ট, লিভারের দুটো পার্টকে আলাদা করেছে কি একটা লিগামেন্ট, লিগামেন্টের নাম কি ফ্যালসিফর্ম লিগামেন্ট। সেই ফ্যালসিফর্ম লিগামেন্টের লিভারের যে দুটো খণ্ড বা লোভে বিভক্ত করছে লিভারকে, একটা রাইট হেপাটিক ডাক্ট একটা লেফট হেপাটিক ডাক্ট, দুটো হেপাটিক ডাক্ট থেকে বাইল বেরিয়ে এসে এক জায়গায় জড়ো হচ্ছে, যে জায়গাটার নাম হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্টের মধ্যে দিয়ে বিলিরুবিনটা নিচের দিকে নামছে, বাইলটা নিচের দিকে নামছে, নেমে সিস্টিক ডাক্টের মধ্যে দিয়ে গল ব্লাডারে প্রবেশ করছে, আরো নিচে নেমে প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে দিয়ে প্যানক্রিয়াসে প্রবেশ করছে, এবং সেখান থেকে আমাদের আরো কমন বাইল ডাক্টের মধ্যে দিয়ে আরো নিচের দিকে নেমে আমাদের ইন্টেস্টাইনে প্রবেশ করছে। ইন্টেস্টাইন মানে স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তে প্রবেশ করছে, ক্ষুদ্রান্তের ফার্স্ট পার্ট ডিওডিনামে প্রবেশ করছে। তাহলে এবারে কনজুগেটেড বিলিরুবিন বাইলের সাথে বেরোলো এবং আনকনজুগেটেড বিলিরুবিনের কোথা থেকে বেরোবে? এখানেই আসবে হিমোলাইটিক অ্যানিমিয়া বা হিমোলাইটিক জন্ডিসের পার্ট। কারণ যে আরবিসি গুলো ম্যাচিওর নয়, ইম্যাচিওর, সহজে ভেঙে যাচ্ছে, আইদার ম্যাক্রোসাইটিক অর মাইক্রোসাইটিক, হয় বড় নয় ছোট, সহজে যদি সেটা ভেঙে যায় সেখানে কি হবে? হিমোলাইটিক অ্যানিমিয়া তৈরি হবে এবং আমাদের বিলিরুবিন যেটা আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন সেটা তৈরি হয় আমাদের আরবিসির ডিস্ট্রাকশন থেকে, আরবিসি ধ্বংস হওয়া থেকে। একটা তো 120 দিন পর নর্মালি ভাঙবে, এটা নর্মাল প্রসেস। জন্ডিসটা কখন হবে? নর্মাল প্রসেসটার জন্য কি জন্ডিস হবে? যখন এক্সেস ভাঙবে, মানে তার নর্মাল ক্যাপাসিটির থেকে বেশি পরিমাণে ভেঙে যাবে, তাহলে বেশি পরিমাণে বিলিরুবিন তৈরি হবে, যেটা 120 দিন পর ডিস্ট্রাকশন হয়ে কিছুটা তো তৈরি হবেই, সেটা তো আমাদের বডির নর্মাল ফেনোমেনা, সেটা তো নিতে আমাদের বডি অভ্যস্ত। তাহলে অ্যাবনর্মাল এরিটা তৈরি হবে যখন আরবিসিটা এক্সেস পরিমাণে হিমোলাইসিস হবে, তাহলে এক্সেস বিলিরুবিন ফর্ম হবে ওখান থেকে। সেই এক্সেস বিলিরুবিন ফর্ম হওয়ার আরবিসি ভেঙে এক্সেস বিলিরুবিন যখন তৈরি হবে তখন হবে আমাদের হিমোলাইটিক জন্ডিস। এই হিমোলাইটিক জন্ডিস হচ্ছে ফ্যাট সলিউবল। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন কখনোই আমাদের ইউরিনের সাথে পাস করে না, ইউরিনের সাথে অনলি পাস করে কনজুগেটেড বিলিরুবিন, যেটা হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল। এবার আসবো কনজুগেটেড আনকনজুগেটেড ব্যাপারটা বলে দিলাম, এবং টোটাল বিলিরুবিন যদি আমাদের রক্তে দেখতে হয় তাহলে কনজুগেটেড এবং আনকনজুগেটেড এর টোটাল রেজাল্টটা হবে আমাদের টোটাল বিলিরুবিন। এবার আসবো জন্ডিসের সেকেন্ড টাইপ। কি টাইপ? অবস্ট্রাকটিভ জন্ডিস। হিমোলাইটিক হয়ে গেল, এবারে আসি অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ জন্ডিস বলতে আমরা কোন জিনিসটাকে বুঝবো? অবস্ট্রাকশন মানে বাধা, কোনো কিছুর একটা অবস্ট্রাকশন হচ্ছে, বাধা তৈরি হচ্ছে, তখন আমরা কি জানি? আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস। আমরা যদি খুব সহজ ভাবে ভাবি, কারোর একটা গল ব্লাডারে স্টোন হয়েছে, কমন ক্ষেত্রে দেখা যায় কি অবস্ট্রাকটিভ জন্ডিস ধরা পড়ছে তার। আর কি জন্য? কোনো একটা লিভারে ইনফেকশন হয়েছে, গল ব্লাডার স্টোন হয়েছে, আমাদের প্যানক্রিয়াসের কোনো একটা সমস্যা হয়েছে, মানে বাইল যে যে রুট দিয়ে যাবে, বাইল কোথায় কোথায় দিয়ে যায়?
লিভার থেকে তৈরি হয়ে রাইট হেপাটিক ট্র্যাক্ট আর লেফট হেপাটিক ট্র্যাক্ট দিয়ে কমন হেপাটিক ডাক্ট মানে কমন বাইল ডাক্টে নামবে। ডাক্ট মানে তো নালি, যেখান দিয়েও পাস করবে। এবার অনেক ক্ষেত্রে হয় গল ব্লাডার স্টোনের ক্ষেত্রে সিস্টিক ডাক্ট দিয়ে গল ব্লাডারে ঢোকে। যদি কোনো কারণে স্টোনটা সিস্টিক ডাক্টের মুখে আটকে যায় বা কমন বাইল ডাক্টে চলে আসে, গল ব্লাডার স্টোন কিন্তু একটা ডেঞ্জারাস টাইপ অফ স্টোন। রেনাল স্টোন খুব ইজিলি ট্রিটমেন্ট করা যায়, যেটা কিডনি স্টোন আমরা বলি। এটাকে মেডিসিন দিয়ে ভেঙে ইউরিনের সাথে পাস করিয়ে দেওয়া যায়, বার করিয়ে দেওয়া যায়। কিন্তু গল ব্লাডার স্টোন এমন একটা ডেঞ্জারাস টাইপ অফ স্টোন, যে কোনো মুহূর্তে কিন্তু এটা সিস্টিক ডাক্টে আটকে যেতে পারে, কমন হেপাটিক ডাক্টে আটকে যেতে পারে, কমন বাইল ডাক্টে আটকে যেতে পারে। সেই জন্য গল ব্লাডার স্টোনের কেস কিন্তু চেষ্টা করা হয় একটু সার্জিক্যালের দিকে রেফার করার। খুব একটা হাতে রাখার দরকার নেই গল স্টোনের কেস। আমার পার্সোনাল প্র্যাকটিস লাইফের অভিজ্ঞতা থেকে বলছি, গল স্টোন কিন্তু খুব একটা হাতে রাখার প্রয়োজন নেই। রেনাল স্টোনটা চেষ্টা করা যেতে পারে। এবার কোনো কারণে যদি বাইল যেখান দিয়ে পাস করে সেই জায়গাগুলোতে কোনো অবস্ট্রাকশন তৈরি হয়, তাহলে আমাদের বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে, কারণ বাইলের মধ্যে বিলিরুবিন আছে, বিলিরুবিন নামতে পারছে না নিচের দিকে। তখন যে জন্ডিসটা তৈরি হবে সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকশন হচ্ছে, বাধা হচ্ছে। দিস ইজ কল্ড অবস্ট্রাকটিভ জন্ডিস। তাহলে হিমোলাইটিক জন্ডিস হলো যখন আমাদের আরবিসি ভেঙে যাচ্ছে এক্সেস পরিমাণ। অবস্ট্রাকটিভ জন্ডিস হলো যখন আমাদের বাইল পাস করার জায়গাগুলোয় কোনো অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, তখন হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। আর কি, আর একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের 3 নম্বর টাইপ জন্ডিসের টক্সিক অর হেপাটোসেলুলার জন্ডিস। থার্ড টাইপ অফ জন্ডিস। টক্সিক মানে কি? টক্সিক মানে বিষ, কোনো একটা বাজে কোনো সাবস্টেন্স যেটা আমাদের লিভার সেলের ক্ষতি করছে। আর হেপাটোসেলুলার, হেপাটোসেলুলার মানে আমাদের লিভারের মধ্যে কি আছে? হেপাটিক সেল। এই হেপাটিক সেল কিন্তু খুব সুন্দরভাবে আমাদের লিভারের বিন্যাসটাকে তৈরি করেছে। একটার পর একটা হেপাটিক সেল গঠিত হয়ে আমাদের লিভারটা তৈরি হয়েছে। হেপাটিক সেলের যদি কোনো নষ্ট বা ডিস্ট্রাকশন হয়, তখন হেপাটোসেলুলার জন্ডিস তৈরি হবে। কি কারণে হতে পারে? একটা হচ্ছে কোনো ড্রাগ, মেডিসিনাল ড্রাগ হতে পারে সেটা, যেটা তার লিভার নিতে পারছে না, কন্ট্রাইন্ডিকেটেড সেটা। আর খুব কমন কজ যেটা, সেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসের কমন কজ হচ্ছে অ্যালকোহল। একটা মানুষ যদি অ্যালকোহল এক্সেস ইনটেক করে, কি হচ্ছে? সে ইনটেক করছে কোথায়? স্টমাকে। স্টমাক থেকে সেটা যাচ্ছে কোথায়? আমাদের লিভারে, থ্রু হেপাটিক পোর্টাল ভেন। কারণ হেপাটিক পোর্টাল ভেন আমাদের স্টমাককে কানেক্ট করেছে লিভারের সাথে। গ্যাস্ট্রো ইন্টেস্টাইন, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে দুটো পার্ট আমরা পড়ে এসেছি, কি কি পার্ট? একটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, জিআই সিস্টেম, আর একটা হচ্ছে বিলিয়ারি সিস্টেম। স্টমাক হচ্ছে আমাদের জিআই সিস্টেমের পার্ট, আর লিভার হচ্ছে আমাদের বিলিয়ারি সিস্টেমের পার্ট। জিআই সিস্টেমের সাথে বিলিয়ারি সিস্টেম কানেক্টেড আছে থ্রু হেপাটিক পোর্টাল ভেন। হেপাটিক পোর্টাল ভেনের সাথে ডাইরেক্টলি অ্যালকোহল পার্টটা চলে যাচ্ছে আমাদের স্টমাক থেকে লিভারে। লিভারে গিয়ে সেখানকার যে হেপাটিক সেলগুলো আছে, সেই সেলগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে, ডিস্ট্রাকশন করে দিচ্ছে। হেপাটিক সেল যদি ডিস্ট্রাকশন হয়, সেখানে যে টাইপের জন্ডিসটা তৈরি হবে সেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। ফার্স্ট কন্ডিশন কি থাকবে? এনলার্জমেন্ট অফ লিভার, মানে হেপাটোমেগালি।
জন্ডিস হলেই হেপাটোমেগালি হবে, লিভার বাড়বে সাইজে। কিন্তু যদি হেপাটোসেলুলার জন্ডিস হয়, যেখানে হেপাটিক সেলের ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে কিন্তু হেপাটোমেগালির সাইজটা আরো বেশি হবে। আর হেপাটিক সেল যদি নষ্ট হয়ে যায়, তাহলে স্টুলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। স্টুলের কালারটা অনেকটা আমাদের ওই গ্রে কালার, ধূসর ধূসর গ্রে যেটাকে বলি, সেই ধরনের কালার হয়ে যাবে স্টুলের। আচ্ছা, তাহলে এবার হেপাটিক সেলের যদি ডিস্ট্রাকশন হলো, তাহলে এখানে প্রথমেই যেটা হবে, জন্ডিস থেকে, হেপাটোসেলুলার জন্ডিস থেকে যে ডিজিজটা ফার্স্ট তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার তৈরি হয়ে যাবে। মানে একটা তো হবে ফ্যাটি লিভার, আর একটা হবে সিরোসিস অফ লিভার। সিরোসিস অফ লিভার মানে যখন আমাদের লিভার হেপাটিক সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, টোটাল হেপাটিক সেল যখন নষ্ট হয়ে যাবে, সেই সিভিয়ার টাইপ অফ কন্ডিশনটাকে বলা হয় আমাদের সিরোসিস অফ লিভার। কিন্তু সিরোসিস অফ লিভার হওয়ার আগে কিন্তু ফ্যাটি লিভার দিয়ে এর শুরুটা হয়। কিভাবে? আমাদের লিভারের থেকে যে বাইলটা প্রোডাকশন হচ্ছে, সেই বাইলের মধ্যে থাকছে আমাদের কোলেস্টেরল। কোলেস্টেরলের দুটো টাইপ হয় বলেছিলাম, একটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল, একটা হচ্ছে গুড কোলেস্টেরল। কোলেস্টেরলের গুড কোলেস্টেরলটা হচ্ছে আমাদের বাইলের একটা কম্পোজিশন। ৮০% বা 80% আমাদের বডিতে থাকে গুড কোলেস্টেরল, আর অনলি 20% থাকে আমাদের ব্যাড কোলেস্টেরল। এই 80% কোলেস্টেরলকে নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় বাইরে থেকে আসা 20% কোলেস্টেরলকে নিয়ে। এই 20% কোলেস্টেরল যখন আমাদের লিভার থেকে সিক্রেট হওয়া বাইলের সাথে মিশবে, তখন বাইলের নেচারটাকে চেঞ্জ করে দেবে। বাইলের নেচারটা যখন চেঞ্জ হয়ে যাবে, সেই বাইল যখন আমাদের লিভারে আসবে, মানে আমাদের লিভারের মধ্যে সেলগুলোর এবার আস্তে আস্তে কি হবে, ডিস্ট্রাকশন শুরু হবে। কারণ ওই লিভার ওই কাইন্ড অফ বাইলকে কিন্তু চেনে না, তার কাছে ওই নেচারটা আননোন। তাহলে এক্সেস কোলেস্টেরল কেউ ইনটেক করছে বাইরে থেকে, আস্তে আস্তে কি হবে, তার হেপাটিক সেলগুলোর মধ্যে ফ্যাট জমতে শুরু করবে। হেপাটিক সেলগুলোতে যখন ফ্যাট জমতে শুরু করবে, মোটামুটি 5 to 10% ফ্যাট যদি অ্যাকুমুলেশন হয় টোটাল সেলের মধ্যে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় গ্রেড 1 টাইপ অফ ফ্যাটি লিভার। এই গ্রেড 1 টাইপ কিন্তু একদম কমন একটা টাইপ, যেটা এক্সেস মানে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য হয়ে থাকে। মানে নর্মালি আমরা যদি আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করি, স্পাইসি ফুড না খাই, বাইরের ফাস্ট ফুড না খাই, ঘরের খাবার খাই, তেল মশলা কম খাই, বেশি নাইট ওয়াচিং না করি, নর্মাল সাধারণ জীবনযাপন করি, হাঁটাহাঁটি করি, আস্তে আস্তে এটা রিকভার করে যায়। ট্রিটমেন্টের খুব একটা দরকার হয় না গ্রেড 1 টাইপ অফ ফ্যাটি লিভারের ক্ষেত্রে। গ্রেড 2 এর ক্ষেত্রে কি হয়, যখন 33 থেকে 66% হেপাটিক সেল ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে যায়, তখন শুরু হয়ে যায় আমাদের গ্রেড 2 টাইপ অফ ফ্যাটি লিভার। গ্রেড 2 টাইপের ক্ষেত্রে কি হয়, পেশেন্টের লিভারে পেন হতে পারে, বার্নিং সেন্সেশন, জ্বালা জ্বালা হতে পারে, ভমিটিং হতে পারে, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আর মোটামুটি অ্যালকোহল ইনটেক করলে ফ্যাটি লিভারের সম্ভাবনা বাড়ে। গ্রেড 2 টা টোটালি অ্যালকোহলিক ফ্যাটি লিভার না হলেও গ্রেড 3 টাকে কিন্তু বলা হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার। কারণ অ্যালকোহল ইনটেকের জন্য কিন্তু পুরো আস্তে আস্তে ওই সেলগুলোয়
ফ্যাট জমবে কোলেস্টেরলের, কারণ অ্যালকোহল ইনটেক মানে হচ্ছে কোলেস্টেরলের মাত্রা বাড়া, ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাইলে বাড়া। তাহলে এবার বাইল আস্তে আস্তে ধ্বংস করতে থাকবে লিভার সেলগুলোকে, ফ্যাট অ্যাকুমুলেশন করবে এবং নষ্টও করবে, দুটোই করবে। তখন তৈরি হবে গ্রেড 3 টাইপ অফ ফ্যাটি লিভার, যেটা মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ ফ্যাটি লিভার। আনট্রিটেড অবস্থায় থাকলে এটা সিরোসিস অফ লিভারের দিকে যাবে এবং ইট লিডস টু ডেথ, পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ সিরোসিস অফ লিভার এমন একটা কন্ডিশন, লিভার ট্রান্সপ্লান্টেশন একদম হচ্ছে সেই লাস্ট ট্রিটমেন্ট, এটা লিভার প্রতিস্থাপন করা। তো এই ধরনের জিনিসগুলো বললাম, আলোচনা করলাম, কারণ এগুলো ক্লিনিক্যালি জেনে রাখা খুব দরকার যারা প্র্যাকটিস করবেন। এবার তাহলে কনজুগেটেড বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন, আমাদের গুড কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, ফ্যাটি লিভার, এগুলো সব বললাম। তিনটে টাইপ অফ জন্ডিসের মধ্যে একটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, একটা হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস, আর একটা হচ্ছে হেপাটো সেলুলার জন্ডিস। এবারে দেখি আর কোন পার্টটা বাকি আছে, একটু দেখি। জন্ডিসের কোনো কেস এলে কিন্তু আগে চেষ্টা করতে হবে পেশেন্টের কেস হিস্ট্রি নেবার, মানে পেশেন্টের কি টাইপের লাইফস্টাইল বা কি টাইপের ফুড হ্যাবিট, তার অ্যানিমিক কন্ডিশন আগে ছিল কিনা, এর উপর বেস করে আমরা কিছুটা অ্যাসিউম করতে পারবো যে কি ধরনের জন্ডিসের দিকে এটা যাচ্ছে। আচ্ছা, হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে আর একটা টাইপের সমস্যা হয়, সেটা হচ্ছে কোনো ভাইরাল ইনফেকশন যদি থাকে। ভাইরাল ইনফেকশন মানে কোনো ভাইরাস জনিত ইনফেকশন হয়েছে লিভারে, তখনও কিন্তু হেপাটোসেলুলার জন্ডিস তৈরি হতে পারে। একটা হচ্ছে অ্যালকোহল, সেকেন্ড হচ্ছে ভাইরাল ইনফেকশন। এবার এই ভাইরাস জনিত বা ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে যে ডিজিজটা ধরা পড়ে সেটা হচ্ছে হেপাটাইটিস। আমরা নামটা সবাই শুনেছি এবং চেষ্টা করা হয় হেপাটাইটিসের ভ্যাকসিনেশন আগে থাকতে করে রাখতে, কারণ লিভারের মধ্যে ভাইরাস এফেক্ট এটা যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। কারণ সে তো পেশেন্ট এসে বলবে ডাক্তারবাবু আমি তো কখনো অ্যালকোহল জীবনে ছুঁয়েই দেখিনি, তাহলে আমার কেন হেপাটাইটিস হচ্ছে, আমার কেন হেপাটোসেলুলার জন্ডিস হচ্ছে। এর একটা কন্ডিশন হচ্ছে আমাদের ভাইরাল ইনফেকশন, হেপাটাইটিস ভাইরাস। এবার এই হেপাটাইটিসটাকে মোটামুটি আমরা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করি। হেপাটাইটিস সম্পর্কে বলতেই হয় জন্ডিস পড়াতে গেলে। সেটা হচ্ছে হেপাটাইটিস কি সবার প্রথমে, তারপর আমি টাইপ গুলোতে আসছি। হোয়াট ইজ হেপাটাইটিস? হেপাটাইটিস ইজ অ্যান ইনফ্লামেশন। ইনফ্লামেশনের বাংলা হচ্ছে আমাদের প্রদাহ। হেপাটাইটিস ইজ আ ইনফ্লামেশন অফ সেল কজড বাই ভাইরাল ইনফেকশন। কোন ভাইরাস? হেপাটাইটিস ভাইরাস। এবার হেপাটাইটিস ভাইরাস যদি কাউকে এফেক্ট করে, সেখানে কিন্তু হেপাটাইটিস ভাইরাসের পাঁচটা ক্যাটাগরি হয়। একটা হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। এ বি সি ডি ই, পাঁচটা হেপাটাইটিসের টাইপ হয়। এর মধ্যে সব থেকে মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ হেপাটাইটিস হচ্ছে হেপাটাইটিস বি।
হেপাটাইটিস বি হচ্ছে মোস্ট ডেঞ্জারাস টাইপ। হেপাটাইটিস এটা আগে বলি, তারপর পরপর করে আসছি। হেপাটাইটিস এ হচ্ছে একটা আমাদের অ্যাকিউট অ্যান্ড শর্ট টার্ম ইনফেকশন, মানে কারোর মধ্যে হেপাটাইটিস এ ভাইরাস এফেক্ট করেছে, এটা একটা অ্যাকিউট কেস, হঠাৎ করে হয়েছে এবং শর্ট টার্ম, বেশিক্ষণ স্থায়ী নয়। কমনলি এটা সাবসাইড করতে পারে, রিজলভ হয়ে যায় নিজে নিজে উইদাউট ট্রিটমেন্ট। মানে ট্রিটমেন্ট না করলেও হেপাটাইটিস এ খুব ইজিলি কিন্তু আস্তে আস্তে রিজলভ হয়ে যায় একটা সাময়িক ভাইরাসের এফেকশনের জন্য। এবার সেকেন্ড, মানে হেপাটাইটিস বি ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ হেপাটাইটিস। এটা হচ্ছে একটা ক্রনিক সিরিজ, মানে হেপাটাইটিস বি কিন্তু একদিনে তৈরি হয় না। হেপাটাইটিস এ যেমন অ্যাকিউট, হঠাৎ করে তৈরি হলো, হঠাৎ করে চলে গেল, হেপাটাইটিস বি কিন্তু হঠাৎ করে তৈরিও হয় না, হঠাৎ করে যায়ও না। এটা হচ্ছে একটা ক্রনিক টাইপ অফ সিরিজ। হেপাটাইটিস বি হচ্ছে একটা ক্রনিক সিরিজ এবং ইনফেকশন। এবার হেপাটাইটিস বি ট্রান্সমিট করে কিভাবে, এইটা, এই সচেতনতা সব থেকে ইম্পর্টেন্ট। ট্রান্সমিট কিভাবে করে, মানে হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু এনভায়রনমেন্ট থেকে ট্রান্সমিট করার কতগুলো ওয়ে আছে বা রাস্তা আছে, যেগুলো সম্পর্কে আমাদের কনসাস থাকতে হবে হেপাটাইটিস বি কে বা ডেঞ্জারাস টাইপ অফ হেপাটাইটিস কে আটকাতে গেলে। কিভাবে ট্রান্সমিটেড? থ্রু বডি ফ্লুইড। সবার প্রথমে বডি ফ্লুইডের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে আমাদের। কি কি দিয়ে ট্রান্সমিট করতে পারে? এক হচ্ছে ব্লাড, রক্তের মধ্যে দিয়ে ট্রান্সমিট করে। সেকেন্ড হচ্ছে সিমেন। থার্ড স্যালাইভা। এই ধরনের জিনিসগুলো থেকে ট্রান্সমিট করতে পারে। সাচ অ্যাজ কারোর সাথে নিডিল শেয়ার করা হলো, কারোর একটা পেশেন্টের নিডল আর একটা পেশেন্টকে শেয়ার ইনজেক্ট করা হলো সেম নিডল দিয়ে, সেক্ষেত্রে কিন্তু যদি আগের পেশেন্টের হেপাটাইটিস কোনোভাবে থেকে থাকে তাহলে নেক্সট তার ব্লাডের মধ্যে ট্রান্সমিট হয়ে গেল হেপাটাইটিস বি ভাইরাস। অনেক ক্ষেত্রে কি হয়, ডক্টরদের বা নার্সদের ক্ষেত্রেও হেপাটাইটিস বি ধরা পড়ে যায়। কেন ধরা পড়ে? কারণ অনেক ক্ষেত্রে কি হয়, কোনো কারণে যদি ভুলবশত প্রিক হয়ে যায় নিডল, মানে তার অন্য কারোর হেপাটাইটিস পেশেন্টের ব্যবহার করা নিডল তার শরীরে অ্যাক্সিডেন্টালি কোনো কারণে যদি প্রিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা থাকে। সেকেন্ড হচ্ছে বললাম যে বডি ফ্লুইড সিমেন, সেক্ষেত্রে আনপ্রোটেক্টেড সেক্স থেকে ট্রান্সমিট হতে পারে। এই ধরনের কন্ডিশন গুলো থেকে হয়। ইভেন ডিউরিং চাইল্ড বার্থ যদি মায়ের হেপাটাইটিস কোনোভাবে থেকে থাকে বাচ্চার কাছে, নর্মাল ভেজাইনাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু আমাদের চাইল্ড বার্থেও হেপাটাইটিস বি ট্রান্সমিট করতে পারে। সেই জন্য প্রেগনেন্সিতে হেপাটাইটিস আছে কিনা এটা দেখা খুব দরকার। তাহলে মোস্ট ডেঞ্জারাস টাইপ অফ কন্ডিশন হচ্ছে হেপাটাইটিস বি। আচ্ছা, হেপাটাইটিস সি হচ্ছে, এটা একটা ক্রনিক কন্ডিশন, ইনফেক্টেড ব্লাড থেকে হয়। এগুলো হচ্ছে জাস্ট একটু রেয়ার টাইপ। সিডিইটা কিন্তু একটু রেয়ার টাইপ অফ হেপাটাইটিস। মেনলি যেটা মোস্ট কমন সেটা হচ্ছে হেপাটাইটিস বি, যেটা ডেঞ্জারাস টাইপ, আর হেপাটাইটিস এটা তো সাবসাইড করে যায় অটোমেটিক। হেপাটাইটিস ডি হচ্ছে যখন আমাদের হেপাটাইটিস বি কারোর হয়েছে একবার, সেক্ষেত্রে তার হেপাটাইটিস ডি এর সম্ভাবনা তৈরি হয়। মানে একটা হিস্ট্রি থাকে হেপাটাইটিস
বি এর হিস্ট্রি থাকলে হেপাটাইটিস ডি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর হেপাটাইটিস বি যেটা সেটা হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার, আমাদের জল থেকেও তৈরি হয় হেপাটাইটিস। জন্ডিস হয় যেমন আমাদের জল থেকে, লিভার সেলের আস্তে আস্তে নষ্ট করে বিলিরুবিন হাই করে দেয় আমাদের, ঠিক এখানেও কন্টামিনেটেড ওয়াটার থেকে কিন্তু আমাদের হেপাটাইটিস ই তৈরি হতে পারে। এইগুলো একটা কমন টাইপ অফ হেপাটাইটিস, যেগুলো আমাদের হেপাটোসেলুলার জন্ডিস, যেটা থার্ড টাইপ অফ জন্ডিস বললাম, সেই জন্ডিস থেকে তৈরি হতে পারে। তাহলে যা যা ছিল মোটামুটি জন্ডিসের মধ্যে সবটাই বলে দিলাম। জন্ডিস, বিলিরুবিন, কোলেস্টেরল, গুড অ্যান্ড ব্যাড, ফ্যাটি লিভার, হেপাটাইটিস, hemolytic, obstructive and hepatocellular। জন্ডিস কমপ্লিট করে দিলাম, দুটো ডিজিজ কিন্তু কমপ্লিট করে দিলাম, অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্যাথোলজিতে এবং প্র্যাকটিস অফ মেডিসিনে দুটোতেই আমাদের এই সিলেবাসটা থাকবে। কারণ জন্ডিস আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনেও আসে এবং অ্যানিমিয়াতেও আসে। আচ্ছা, এবার দেখি আপনাদের প্যাথোলজি সিলেবাসে আর কি আছে। আর একটা টপিক আজকে পড়িয়ে দেব। সেকেন্ড ট্রাইমেস্টারে তো প্যাথোলজি আছে, পিএসএম, ফরেন্সিক, সোসিওলজি, চারটে সাবজেক্ট। আর একটা কোয়েশ্চেন আজকে একটু পড়িয়ে দিয়ে আলোচনা করে দিই যে হোয়াট ইজ ইএসআর। ইএসআর মানে হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ইএসআর, and describe where ESR become high, where ESR become low, কোথায় বাড়ে কোথায় কমে, ইএসআর কি, কিভাবে টেস্ট করা হয়, কোথায় বাড়ে কোথায় কমে, ইএসআর কে নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ইএসআর এর ফুল ফর্মটা একটু লিখে রাখবেন, আপনাদের নোটে মনে হয় আছে, একবার দেখি আছে কি। লেখা আছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ইএসআর। এটা একটা প্যাথোলজিক্যাল টেস্ট, খুব গুরুত্বপূর্ণ প্যাথোলজিক্যাল টেস্ট। আমরা ব্লাডেতে কি করতে দিই, টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, এগুলো আমরা টেস্ট করতে দিই। টিসি মানে কি, টোটাল কাউন্ট, ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট, আমাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ, আর ইএসআর। ইএসআরটা এমন একটা জিনিস, এটা ইন্ডিকেট করে কিছু প্যাথোলজিক্যাল ডিজিজ সম্পর্কে, মানে কিছু প্যাথোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে কখনো ইএসআর হাই হয়, কখনো ইএসআর লো হয়। হাই বা লো এই ব্যাপারটায় আসার আগে আগে বলি ইএসআর জিনিসটা কি। ফুল নামটা তো আমরা অলরেডি জানলাম, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। আচ্ছা, আমাদের নর্মাল সার্কুলেশনে আরবিসি সাসপেন্ডেড হয়, মানে আমাদের আরবিসি সেটেল ডাউন হয়। সেটেল ডাউন মানে থিতিয়ে পড়ে। থিতিয়ে কখন পড়বে, আমাদের অ্যাকর্ডিং টু গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি, আমরা কি জানি যে কোনো ভারী জিনিস নিচের দিকে থিতিয়ে পড়বে বা নিচের দিকে চলে আসবে। আমরা একটা উঁচু ওপর থেকে কিছু ফেললে সেই জিনিসটা সহজে আমাদের নিচে গিয়ে পড়ে, ওপরের দিকে ওঠে না।
এটা কি করে স্যার আইজ্যাক নিউটন আমাদের আবিষ্কার করেছিল, মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা আমরা সবাই জানি। এবার এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আরবিসির ক্ষমতা হচ্ছে সবসময় সেটেল ডাউন হয়ে যাওয়া, নিচের দিকে সাসপেন্ডেড হয়ে যাওয়া বা ছিটিয়ে যাওয়া। এই ফেনোমেনাটাকে কাজে লাগিয়ে ইএসআর কে ডিটারমিনেশন করা হয়। কিভাবে? একটা ব্লাড মানে একটা পেশেন্টের ধরা গেল ব্লাড ড্র করা হলো, এবার সেটা প্যাথোলজিতে পাঠানো হলো তার ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট কত সেটা জানার জন্য। একটা ব্লাডকে ইএসআর টেস্ট করার জন্য একটা অ্যান্টি কোয়াগুলেন্টের সাথে মেশাতে হয়। অ্যান্টি কোয়াগুলেন্ট মানে কি? অ্যান্টি কোয়াগুলেন্ট মানে একটা এক্সাম্পল দিই, যেটা আমাদের কোয়াগুলেশনকে রোধ করবে, আটকাবে। এবার যেমন একটা কেমিক্যাল সাবস্টেন্স, অ্যান্টিকোয়াগুলেন্টের এক্সাম্পল সোডিয়াম সাইট্রেট, কেমিস্ট্রির একটা জিনিস সোডিয়াম সাইট্রেট। এই ধরনের জিনিসকে যদি ব্লাডের সাথে মেশানো হয় কি দেখা যাবে? জাস্ট ডেফিনেশনটা আমি আগে বলছি, তারপর আমি আস্তে আস্তে ধরে বোঝাবো। when blood is mixed with anticoagulant and allowed to a stand vertical tube, যেটাকে বলা হয় ইএসআর টিউব, RBC settle down due to gravitational force with the supernatant layer of plasma. The rate of settle down of RBC in the ESR tube per hour প্রতি ঘন্টায় is called erythrocyte sedimentation rate. এবার এই ডেফিনেশনটাকে আমি বাংলায় সহজ করে একটু বোঝানোর চেষ্টা করি। যদি আমরা আমাদের ব্লাডকে কোনো অ্যান্টি কোয়াগুলেন্টের সাথে মিক্স করি, মিক্স করে একটা ইএসআর টিউবের মধ্যেই এক ধরনের টিউব হয়, সেটা হচ্ছে ইএসআর টিউব, সেই ইএসআর টিউবের মধ্যে সেটাকে ফিল আপ করে ছেড়ে দেওয়া হলো, একটা ভার্টিক্যাল স্ট্যান্ডের মধ্যে রাখা হলো ইএসআর টিউবটাকে নিচের দিকে ঝুলিয়ে, এবং কয়েকটা ঘন্টার জন্য তাকে ছেড়ে দেওয়া হলো। কি দেখা যাবে? ওই অ্যান্টি কোয়াগুলেন্ট প্রপার্টির জন্য ভারী জিনিসটা, ব্লাডের মধ্যে কি আছে? আরবিসি আছে, মানে ব্লাড সেল আছে। আর কি আর একটা প্রপার্টি থাকে আমাদের, ব্লাড সেল, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, এই ব্লাড সেলগুলোও ছাড়া ব্লাডের আর একটা জিনিস কি থাকে? প্লাজমা। প্লাজমাটা কিন্তু হালকা, আরবিসিটা হচ্ছে ভারী। সাবস্টেন্সেস মিক্স করা হচ্ছে, তখন ভারী জিনিসটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচের দিকে ছিটিয়ে পড়ছে, এবং একটা সুপারন্যাটেন্ট লেয়ার মানে হালকা একটা লেয়ার তৈরি হচ্ছে আমাদের আরবিসির উপরের দিকে, সেটা হচ্ছে প্লাজমার লেয়ার। তাহলে প্লাজমা এবং আরবিসি, তার মানে ব্লাড সেল এবং প্লাজমা সেল দুটো কিন্তু আলাদা করে দিল ওই অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টি। তাহলে ইএসআর আমরা কোনটাকে বলবো? আরবিসির ওই যে থিতিয়ে পড়ার কন্ডিশনটা পার আওয়ারে কতটা, সেইটাকেই আমরা বলবো ইএসআর। আমি আর একবার বলছি, ব্লাডকে যদি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট প্রপার্টির সাথে মিক্স করা হয়, দিয়ে ইএসআর টিউবের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আরবিসিটা নিচের দিকে থিতিয়ে পড়বে এবং ব্লাডের প্লাজমা লেয়ারটা উপরের দিকে ভেসে যাবে সহজভাবে। ওই আরবিসির প্রতি ঘন্টায় থিতিয়ে পড়ার ক্যাপাসিটিটাকে আমরা বলবো ইএসআর বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। এবার ইএসআর কে আমরা দুটো মেথডে ক্যালকুলেট করি। যারা প্যাথোলজিতে কাজ করে তারা হয়তো এগুলো জানবে, মানে এখানে যদি কেউ থেকে থাকেন যে প্যাথোলজির সাথে যুক্ত আছেন হয়তো জানবেন।
সকলের উদ্দেশ্যেই একবার জিনিসটা বলি। ইএসআর ডিটারমিনেশনের দুটো প্রসেস, একটা হচ্ছে ওয়েস্টার গ্রিন মেথড, একটা হচ্ছে উইনট্রপ মেথড। জাস্ট জেনে রাখুন, মুখস্থর দরকার নেই, এত না লিখলেও চলবে, একটা বেসিক আইডিয়া তৈরির জন্য আমি বলছি। একটা হচ্ছে ওয়েস্টার গ্রিন মেথড, একটা হচ্ছে উইনট্রপ মেথড। এটা কিন্তু ডিপেন্ড করে কোন প্রসেসে ইএসআর কে ডিটারমিনেশন করা হবে তার উপর বেস করে। দুটো প্রসেসেই কিন্তু ব্লাডের সাথে অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করা হবে। ওয়েস্টার গ্রিন মেথডের ক্ষেত্রে সোডিয়াম সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করে ইএসআর কে ডিটারমিনেশন করা হয়। যে ক্ষেত্রে সোডিয়াম সাইট্রেটকে মিক্স করা হয় সেই ধরনের কন্ডিশন গুলোকে বলা হয় ওয়েস্টার গ্রিন মেথড। কাজ কিন্তু একই হবে, আরবিসি থিতিয়ে পড়বে, প্লাজমা ভেসে উঠবে, প্রতি ঘন্টায় তার ডিটারমিনেশনটাকে আমরা ক্যালকুলেশন হিসাবে ধরবো। আর উইনট্রপ মেথডের ক্ষেত্রে ইডিটিএ বলে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, ইডিটিএ। এই ইডিটিএ কোয়াগুলেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করা হয়। একই কাজ হবে, ইএসআর থিতিয়ে পড়বে, মানে আরবিসি থিতিয়ে পড়বে, সুপারন্যাটেন্ট লেয়ার অফ প্লাজমা উপরে ভেসে উঠবে। তাহলে এই দুটো আলাদা আলাদা অ্যান্টিকোয়াগুলেন্টের জন্য দুটো আলাদা আলাদা মেথড ব্যবহার করা হয়। যেটাতে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ওয়েস্টার গ্রিন মেথড, আর যেটাকে ইডিটিএ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় উইনট্রপ মেথড। দুটো মেথডই কিন্তু রেজাল্ট সেম। ইএসআর কি বললাম, আমাদের দুটো টাইপ বললাম, একটা হচ্ছে ওয়েস্টার গ্রিন, একটা হচ্ছে উইনট্রপ। আচ্ছা, এবার আরবিসি সাইজের ওপর ডিপেন্ড করে ইএসআর বাড়বে না কমবে। আরবিসির সাইজ তো আমরা অলরেডি জানি, একটা হচ্ছে নর্মোসাইটিক যেটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক মানে বড়, একটা হচ্ছে মাইক্রোসাইটিক ছোট। খুব সহজভাবে আমরা ভাবি একটা জিনিস, যদি আরবিসির সাইজ বড় হয়, একটা তো যদি নর্মাল সাইজ হয় আরবিসি নর্মোসাইটিক, সেখানে ইএসআর নর্মাল। প্রথমে ইএসআর এর পার আওয়ারে থিতিয়ে পড়ার যে আরবিসির কন্ডিশনটা, এটা ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 5 to 9 mm ইন পার আওয়ার। এটা লিখে রাখুন নিজেদের সুবিধার্থে প্যাথোলজি টেস্টের জন্য। কি বললাম, এটা ওয়েস্টার গ্রিন মেথড অনুযায়ী আমাদের ফিমেলের ক্ষেত্রে নর্মাল ইএসআর হচ্ছে 5 to 9, 5 থেকে 9। ইউনিট কি, এমএম, মিলিমিটার ইন পার আওয়ার, প্রতি ঘন্টার হিসাবে। মেলের ক্ষেত্রে কি হয়, ছেলেদের ক্ষেত্রে 3 to 7। মেয়েদের ইএসআর কিন্তু ফিমেলের ক্ষেত্রে বেশি, ইএসআর নর্মাল ইএসআর, মেলের কিন্তু একটু কম, 3 to 7 mm ইন পার আওয়ার। ইনফ্যান্ট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 2 mm ইন পার আওয়ার। এবার নর্মাল অ্যাবনর্মাল কখন ইএসআর হবে, আরবিসির সাইজ যদি নর্মোসাইটিক হয়, নর্মাল সাইজ, তাহলে ইএসআর এর কন্ডিশনও থাকবে নর্মাল, কোনো অ্যাবনর্মালিটি থাকবে না। এবার যদি আরবিসির কন্ডিশন কোনোভাবে ম্যাক্রোসাইটিক হয়, ম্যাক্রো মানে একটু বড়, ম্যাক্রো হলে কি হয় আমাদের ভেঙে যায়, মাইক্রো হলেও ফ্র্যাজাইল হয়, ভেঙে যায়। ম্যাক্রোসাইটিক আরবিসি কে যদি ম্যাক্রোসাইটিক আরবিসি যুক্ত ব্লাডকে যদি আমাদের অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে মিক্স করা হয়, তাহলে কি দেখা যাবে, যেহেতু সাইজটা বড়, আরবিসির থিতিয়ে পড়ার
ক্ষমতাটাও কিন্তু তত বেশি হবে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। তখন কি হবে, আরবিসি ইনক্রিজ মানে ইএসআর ইনক্রিজ হবে, বাড়বে। নর্মালের থেকে কিন্তু ইএসআরটা বেড়ে যাবে যদি আরবিসির সাইজ বড় হয়। কেন? ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, তার ওজনটা বেড়ে যাবে, ছিটিয়ে পড়ার ক্ষমতাটাও তার বেড়ে যাবে। ইএসআর কম হবে কখন? যদি আরবিসির টাইপ মাইক্রোসাইটিক হয়। মাইক্রো মানে ছোট, ফ্ল্যাজাইল। ছোট হলে কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কম টানবে, সে কম ছিটিয়ে পড়বে। পুরোটাই মাধ্যাকর্ষণ শক্তির খেলা। এই মাধ্যাকর্ষণ শক্তিটাকে কাজে লাগিয়েই ইএসআর এর এই কনসেপ্টটা তৈরি হয়েছে প্যাথোলজিতে। এবার ছোট আরবিসি বা মাইক্রোসাইটিক আরবিসি খুব সহজে ছিটিয়ে পড়লো, এই খুব সহজে কম ছেটালো, তাহলে ইএসআর ডিক্রিজ হলো, কমে গেল। এর উপর বেস করে কিন্তু আমরা অ্যানিমিয়া ডিটারমিনেশন করতে পারবো। আমাদের আমাদের অ্যানিমিয়া যখন টেস্ট করতে দেওয়া হয়, সেখানে কিন্তু ইএসআর টেস্ট করতে দেওয়া হয়। ইএসআর টেস্ট করে কি বুঝবো, ম্যাক্রোসাইটিক আরবিসি কন্ডিশনে আছে না মাইক্রোসাইটিক আরবিসি কন্ডিশনে আছে, এটা কিন্তু ইএসআর বলে দিতে পারবে। ম্যাক্রো আরবিসি হলে, বড় হলে বেশি ইএসআর হবে, মাইক্রো আরবিসি হলে ছোট, কম ইএসআর হবে। এখান থেকে একটা প্যাথোলজিক্যাল ক্লিনিক্যাল কন্ডিশন আমরা অ্যানিমিয়া সম্পর্কে জানতে পারবো, কি টাইপ অফ অ্যানিমিয়া। আর নর্মোসাইটিকটা তো নর্মালি থাকবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর কোন কোন কন্ডিশনে, এবারে আসি কোন কোন কন্ডিশনে আমাদের ইএসআর বেশি আসবে, কোন কোন কন্ডিশনে আমাদের ইএসআর কম আসবে। এটা আপনাদের কোয়েশ্চেনে আছে। কি কোয়েশ্চেনটা ছিল একবার দেখি। হোয়ার ইএসআর বিকাম হাই অ্যান্ড হোয়েন ইজ লো, কখন ইএসআর বেশি কখন ইএসআর কম। একটা তো ইনক্রিজ ডিক্রিজ আমরা অ্যানিমিয়ার টাইপের ওপর বেস করে জানতে পারলাম, কখন বাড়লো কখন কন্ডিশনে কমলো। এবার ইএসআর ইনক্রিজ হবে এমন কয়েকটা কন্ডিশন, যেমন হচ্ছে টিউবারকুলোসিস, টিবি। টিউবারকুলোসিসের ক্ষেত্রে ইএসআর ইনক্রিজ হয়। আচ্ছা, কোন ধরনের কোনো আমাদের লিউকিমিয়া যেটাকে বলি, যখন ডব্লিউবিসি কাউন্ট আমাদের হাই হয়ে যায়, লিউকিমিয়া, লিউকোসাইটোসিস যে কন্ডিশনটা, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের ইএসআর হাই হয়। আমরা কোন কন্ডিশনে ইএসআর টেস্ট করা কন্ট্রাইন্ডিকেটেড বলবো, কোন কন্ডিশনে, মানে কোন সময় আমরা পেশেন্টকে বলবো না আপনি ইএসআর টেস্ট করুন। একটা হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন, যদি মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলে সেই সময় কিন্তু ব্লাড টেস্ট না করাই বাঞ্ছনীয়। কেন মেনস্ট্রুয়েশনের সময় ব্লাড টেস্টটাকে অ্যাভয়েড করতে বলা হয়, কারণ নর্মাল যে প্যাথোলজিক্যাল রেজাল্ট গুলো আমরা পাবো, সেক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়েশনের সময় তার কিছু অদল বদল হয়। যেমন ইএসআর ইনক্রিজ হয়ে যায়, একটা পেশেন্টের যদি সারা মাসে টেস্ট করা হয় তার ইএসআর নর্মাল বেরোবে একটা ফিমেলের ক্ষেত্রে, কিন্তু মেনস্ট্রুয়েশন পিরিয়ডে তার ইএসআর হাই আসবে। কেন? তার আরবিসি বডিতে তখন বেশি, আরবিসি বডিতে বেশি মানে আরবিসি ছিটিয়ে পড়ার ক্ষমতাটাও তার বেশি, তাহলে আরবিসি ছিটিয়ে পড়লে আরবিসি ইএসআর বেশি হবে। তাহলে মেনস্ট্রুয়েশন টাইপ অফ কন্ডিশনে কিন্তু আমরা চেষ্টা করব কোন রকম ব্লাড টেস্ট
যদি এমার্জেন্সি না হয় সেক্ষেত্রে ব্লাড টেস্টে ওই কিছুটা দিন মাসের মধ্যে না করানোর, এটা পেশেন্টকে বলে দিতে হবে। প্রেগনেন্সি কন্ডিশনে কিন্তু ইএসআর হাই থাকে, এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, তখন ইএসআর হাই থাকলে এটা অ্যাবনর্মাল কিছু নয়। প্রেগনেন্সি স্টেজেতে ইএসআর নর্মালি হাই থাকে, যেমন প্রেগনেন্সি স্টেজেতে বডি টেম্পারেচার একটু বেশি থাকে, পাইরেক্সি আমরা বলি যেটাকে, বডি টেম্পারেচার নর্মালের থেকে বেশি থাকে প্রেগনেন্সিতে। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটা নর্মাল ফেনোমেনা বডির। ঠিক তেমনি ইএসআর কিন্তু হাই থাকে প্রেগনেন্সিতে, কারণ মায়েরও আরবিসি বাচ্চার আরবিসি, ফিটাস এবং মা দুজনের আরবিসির একসাথে যখন টেস্টটা করা হচ্ছে তখন তো নর্মালি আরবিসি কাউন্ট বেশি থাকবে, আর আরবিসি তো তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য নিচের দিকে ছিটিয়ে পড়বে, তাহলে প্রেগনেন্সিতে আমাদের হাই থাকবে। প্যাথোলজিক্যাল কন্ডিশন কি কি ক্ষেত্রে আমাদের বেশি হতে পারে, যেমন আমাদের ইএসআর অ্যানিমিয়ার ক্ষেত্রে বেশি হয়, এক্সেপ্ট সিকেল সেল অ্যানিমিয়া, যেখানে হিমোগ্লোবিনের চেনের গন্ডগোল থাকে, আলফা চেন এবং বিটা চেন, সেই কন্ডিশনটা বাদ দিয়ে এক্সেপ্ট সিকেল সেল অ্যানিমিয়া অ্যান্ড হিমোলাইটিক অ্যানিমিয়া, মানে যখন আরবিসি ভাঙছে সেই অ্যানিমিয়া দুটোকে বাদ দিয়ে বাকি অল অ্যানিমিক কন্ডিশন ইএসআর বেশি থাকে। হিমোলাইসিস হলে তো ভেঙে যাবে, মাইক্রোসাইটিক আরবিসির ক্ষেত্রে ফ্ল্যাজাইল আরবিসি হয়, ভেঙে যায়, সেই জন্য ইএসআর কম হবে, তার উল্টো হবে। টিউবারকুলোসিস, যেটা আমাদের টিবি যেটাকে বলি, সেক্ষেত্রে ইএসআর হাই হয়। ম্যালিগন্যান্ট টিউমার যেটা ছড়িয়ে পড়ে, মানে কোন রকম ক্যান্সারাস কেস, কার্সিনোমা, সার্কোমা, এই ধরনের ক্যান্সারাস স্টেজ গুলোতে কিন্তু ইএসআর হাই থাকে, মানে ক্যান্সারাস স্টেজে ইএসআর হাই, টিউবারকুলোসিসে হাই, সিকেল সেল অ্যানিমিয়া এবং আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়া, এই দুটোকে বাদ দিলে বাকি টাইপ অফ অ্যানিমিয়া গুলোর ক্ষেত্রে কিন্তু ইএসআর হাই থাকে। আর একটাতে আমাদের ইএসআর হাই কন্ডিশন পাই, সেটা হচ্ছে রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার হচ্ছে 5 থেকে 15 বছর এজ গ্রুপের মধ্যে দেখা যায় বাচ্চাদের, চিলড্রেনদের ক্ষেত্রে হয় রিউম্যাটিক ফিভার। আচ্ছা, এগুলো কন্ডিশন বললাম, ইএসআর বাড়ে কিসে কিসে, ইএসআর কমে কিসে, ইএসআর কমবে কিসে? ইএসআর কমবে একটা হচ্ছে পলিসাইথিমিয়া, পলিসাইথিমিয়া কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু ইএসআর কমবে। সিকেল সেল অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, এই কন্ডিশন গুলোর ক্ষেত্রে আমাদের ইএসআর কমবে। এখানে আপনাদের সিলেবাসে শুধু ইনক্রিজটা দেয়া আছে, আমি ডিক্রিজের 2-3টে টাইপ বলে রাখলাম, একটা হচ্ছে পলিসাইথিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, এগুলোতে ইএসআর কমে। ডিহাইড্রেশন যদি থাকে, কোনো পেশেন্টের যদি শরীরে জলের পরিমাণ কমে যায়, ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের ক্ষেত্রে কিন্তু পেশেন্টের ইএসআর কমে যায়। তাহলে একটা লুজ মোশনের কোনো পেশেন্টকে ভর্তি করা হয়েছে, তার ইএসআর টেস্ট করা হলো, দেখা যাবে তার ইএসআর লেভেল কিন্তু কমে গেছে। তাহলে ইএসআর অনেকটাই বলে দিয়েছি, যা যা ছিল আমাদের, এটা কিন্তু একটা টেস্ট, হ্যাঁ, প্যাথোলজি করতে দেয়া হয় এটা, কারণ একটা ব্লাডের একবারে এ আছে কম্পোজিশন, কি কি একসাথে দেয়া হয়, আমাদের টিসিডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, এগুলোকে একসাথে টেস্ট করতে দেয়া হয় যখন কাউকে দেয়া হয়।
আপনাদের পরীক্ষার জন্য যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো দেওয়া হয়েছে ইনস্টিটিউট থেকে সেগুলোই আপনাদের যথেষ্ট, সেগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। আমি যে টাইপ গুলো পড়াচ্ছি এগুলো একটু ওই লিমিটেড সিলেবাসের বাইরে পড়াচ্ছি, যাতে করে পাস করাটা তো উদ্দেশ্য নয়, ওটা তো হবেই, তার সাথে প্র্যাকটিস করতে হবে, তার জন্য ডেপথ চাই। হ্যালো ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন বলুন। বলছি ম্যাম, আপনি বললেন মাইক্রোসাইটিক অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন মানে ইএসআর বাড়ে। ম্যাক্রোসাইটিক আমাদের মাইক্রোসাইটিকে থামবে, ইয়েসার, হ্যাঁ ইয়েসার কমবে, বাড়বে ম্যাক্রোসাইটিক না, কমবে। ম্যাক্রোসাইটিতে ইএসআর বাড়বে। হ্যাঁ, ম্যাক্রোসাইটিকে ইয়েসার বাড়বে, কারণ ম্যাক্রো মানে হচ্ছে তাহলে বড়, আরবিসি সাইজ বড়। কিন্তু ম্যাম, নর্মোসাইটে কি ইএসআর নর্মাল থাকতে পারে না বাড়তে পারে? নর্মোসাইটিকে নর্মাল থাকবে, ইয়েসারের কোনো মানে অ্যাবনর্মালিটিস আমরা পাবো না। নর্মোসাইটিকে নর্মাল থাকবে, ম্যাক্রোসাইটিকে আরবিসি সাইজ যেহেতু বড়, গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি করে টানবে নিচের দিকে, ছিটিয়ে পড়বে বেশি করে, অতএব ইএসআর ইনক্রিজ হবে, বাড়বে। ম্যাক্রোসাইটিক মানে ছোট আরবিসি, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে নিচের দিকে কম টানবে, তাহলে সে কম ছিটিয়ে পড়বে, তখন না ম্যাম, ছোট হবে, ডিক্রিজ। ম্যাম হুম ম্যাম বলছি, হয়তো ওনার নর্মোসাইটিক আছে, ঠিক আছে, নর্মোসাইটিক নর্মোক্রমিক আছে, কিন্তু হুম ওনার আলাদা কোনো ডিজিজ আছে শরীরে, পেশেন্ট, হুম তখন তো ইএসআর হুম বাড়তে পারে। যদি তার কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হয় তখন কিন্তু তার নর্মোসাইটিক নর্মোক্রমিক থাকবে না, ওটার মধ্যেও চেঞ্জেস চলে আসবে। যদি কোনো অ্যানিমিক পেশেন্টের ক্ষেত্রে বলেন সেক্ষেত্রে কিন্তু তার নর্মোসাইটিক নর্মোক্রমিক থাকবে না, ইএসআর এর পরিবর্তন হয়ে যাবে তার। ধরা যাক একটা এক্সাম্পল দিয়ে আপনার কনফিউশনটা একটু দূর হয়ে যাবে, কারণ টিউবারকুলোসিস আছে, টিবি আছে, কি হয় বললাম ইএসআর বেড়ে যাচ্ছে। এবার টিউবারকুলোসিস এমন একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, দীর্ঘদিন ধরে তার রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হলো, আমাদের হিমোলাইটিক না, সরি, হেমারেজিক অ্যানিমিয়া। হেমারেজিক অ্যানিমিয়ার টাইপে ছিল আমাদের টিউবারকুলোসিস। এবার কারণ নর্মোসাইটিক নর্মোক্রমিক ছিল আরবিসি এবং হিমোগ্লোবিন, এবার তার যখন দীর্ঘদিন ধরে টিউবারকুলোসিস সে ক্যারি করছে, তখন কিন্তু তার টাইপটা নর্মোসাইটিক নর্মোক্রমিক থাকছে না, হেমারেজিক অ্যানিমিয়া ডেভেলপ করছে, মানে তার রক্ত ব্লাড লস হচ্ছে। তার যদি নর্মোসাইটিক নর্মোক্রমিক থাকে আরবিসি এবং হিমোগ্লোবিন, তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া তার হবেই না, নর্মালি থাকবে সেটা। ডিজিজের সাথে সাথে তার কন্ডিশনটাও চেঞ্জ হতে শুরু করবে। বলুন, আর কারোর কোনো বিষয়ে জানার থাকলে বলুন। আমি দুটো টপিক, আমাদের মোট তিনটে টপিক প্যাথোলজিতে আমাদের কভার হলো, অ্যানিমিয়া হলো, জন্ডিস হলো, ইএসআর হলো। আস্তে আস্তে যা সিলেবাস আছে আমি পুরোটাই কভার করব। আজকের মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন, কারণ ধাপে ধাপে প্যাথোলজি না শিখলে আমাদের টেস্ট করতে দিতে হবে পেশেন্টকে, তো এই কনসেপশন গুলো আমাদের আস্তে আস্তে তৈরি করতে হবে। ম্যাম, এর নোট গুলো পাবো তো আমরা? আপনাদের নোট ইনস্টিটিউট থেকে দেয়া হয়েছে পিডিএফ এ, সেটাকে একটু প্রিন্ট আউট করে নেবেন আপনারা, ঠিক আছে?
সবাই চুপচাপ, বোরিং লাগছে। ম্যাম বলছি ইএসআরটা তো বোঝা গেল, তাহলে আমরা হুম, তো অনেকে তো সিআরপি, তাহলে সিআরপিটা কোন ক্ষেত্রে বাড়বে এবং কোন ক্ষেত্রে নর্মাল থাকবে? বলবো, পরের ক্লাসে বলবো, সিআরপি বলবো। আরো টেস্ট গুলো আছে, পরপর করে আসবো। ঠিক আছে? সিআরপি আছে, পিসিপি আছে, সব বলবো। আর অনেকগুলো টেস্ট আছে আমাদের। কি কি টেস্ট আছে আমি সিলেবাসে বলে দিচ্ছি। আমাদের প্যাথোলজি খুব ভালো ইন্টারেস্টিং সিলেবাস দিয়েছে আপনাদের। আমাদের রুটিন এক্সামিনেশন অফ ইউরিন আছে, পাস সেল আছে, ইএসআর আছে, আর কি আছে এদিকে? আচ্ছা, ব্লাডের নর্মাল ভ্যালু, ইউরিন স্টুলের যা যা টেস্ট আছে বলে দেবো। আমি আরো কিছু এক্সট্রা টেস্টও আপনাদের পড়িয়ে দেবো সিলেবাসের বাইরে, যেগুলো কাজে লাগবে আপনাদের। আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনারা চান যে আহ কোনো বুকসের রেফারেন্স কোথা থেকে মানে এগুলো এক্সট্রা কিছু পড়তে চান, যারা ইন্টারেস্টেড, মানে আমি পড়তেই হবে এমনটা বলছি না, আমি প্যাথোলজি বুকসের নাম বলে দেবো যেখান থেকে মেডিকেল বুকস আমরা পড়েছি। চাইলে নিজেরা ডাউনলোড করে নিতে পারেন ইন্টারনেট থেকে, বা কিনে নিতে পারেন। কলেজ স্ট্রিটে কিনতে গেলে এর পুরোনো এডিশন পাওয়া যায়। একটু মেডিকেল বুকসের দোকানগুলো খোঁজ করতে হবে। আর নতুন এডিশনও কিনতে পারেন, কোনো অসুবিধে নেই। পুরোনো এডিশন, ব্যাক এডিশন হলে কি হয়, দামটা কম হয় একটু। তো যদি প্যাথোলজি সম্পর্কে এক্সট্রা কিছু জানবার ইচ্ছে কারোর থাকে বলবেন, আমি বুকসের রেফারেন্স বলে দেবো। সহজে প্যাথোলজি শেখার জন্য কিছু বুক। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলছিলাম ম্যাডাম, বলুন বলুন। এসজিওটি এসজিপিটি কখন বাড়ে আর কখন কমে? ওর এসটিওটি এসসিপিটি আমাদের যখন পড়াবো তখন বলবো। ঠিক আছে ম্যাডাম। আজকে ইএসআর পড়াচ্ছি তো, এসটিওটি এসসিপিটি আমি পড়াবো, আমি সেই দিন আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে। আজকে যদি জন্ডিসের ওপর কোনো কারোর জিজ্ঞাসা থাকে বা অ্যানিমিয়ার ওপর থাকে, ইএসআর এর ওপর থাকে, বলতে পারেন। আমাদের ম্যালেরিয়াও আছে কিন্তু সিলেবাসে, ম্যালেরিয়াও পড়াবো। সিলেবাসটা সবাই খাতায় লিখে রাখবেন বা প্রিন্ট আউট করে রাখবেন। ব্লাড প্রেশার আছে, কখন ব্লাড প্রেশার আমাদের হাই হয়, কখন লো হয়। ডিসেন্ট্রি আছে, অ্যামিবিক ডিসেন্ট্রি, ডিহাইড্রেশন। পড়াবো, আস্তে আস্তে পড়াবো এগুলো। ম্যাম বলছি, আনকনজুগেটেড হ্যাঁ, বিলিরুবিনের সিমটম কি কি হতে পারে? আনকনজুগেটেড বিলিরুবিন এবং কনজুগেটেড বিলিরুবিন এই দুটোকে আলাদা করে কোনো সিমটমস আমরা ডিটারমিনেশন করতে পারবো না যে কনজুগেটেড বিলিরুবিন থাকলে আমাদের এই এই সিমটমস হতে পারবে, আনকনজুগেটেড এইটা হতে পারবে। একটা সিমটম দিয়ে আমরা আনকনজুগেটেড বা কনজুগেটেড কে ডিফারেন্সিয়েশন করতে পারি। সেটা হচ্ছে যখন আমাদের কনজুগেটেড বিলিরুবিন হবে, সেটা হবে ওয়াটার সলিউবল, যার জন্য ইউরিনের সাথে এক্সেস পরিমাণ পাস করবে, ইউরিনের কালারটা ইয়েলো করে দেবে, সেটা হবে কনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিনের ডিফারেন্স কি হবে, ইউরিনটা
নর্মাল কালার, কারণ ইউরিন তো ওয়াটার সলিউবল, মানে কনজুগেটেড যেহেতু ওয়াটার সলিউবল এবং আনকনজুগেটেড যেহেতু ফ্যাট সলিউবল, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন কিন্তু কখনোই ইউরিনের সাথে পাস করাতে পারবে না। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন যদি কারোর হাই হয়, সেক্ষেত্রে ইউরিনের কালার কিন্তু নর্মালি থাকবে, ইয়েলো হবে না। এইটাই একমাত্র বেসিক ডিফারেন্স। আদারওয়াইজ সিমটমস কিন্তু সেম, মানে ইয়েলোইশনেস, তার স্ক্লেরা, নেল বেড, ওরাল ক্যাভিটি, যে যে জায়গায় আমরা জন্ডিস দেখবো, কনজুগেটেডই থাক আর আনকনজুগেটেডই থাক, যে ধরনেরই বিলিরুবিন থাক না কেন, সিমটমস কিন্তু সেম দেবে। আমরা ব্লাড টেস্ট থেকে একমাত্র এটা জানতে পারবো। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত থাকলো। আবার নেক্সট উইক আমি অন্য অন্য টপিক গুলো নিয়ে আলোচনা করব। সবাই চেষ্টা করবেন ক্লাস অ্যাটেন্ড করতে, মিস না করতে। ওকে। ম্যাম প্যাথোলজির বুকগুলোর রেফারেন্স গুলো একটু বলে দিন না। আচ্ছা, প্যাথোলজির বুকের রেফারেন্স আমি একটা বলছি, মেডিকেল বুক, সেটা হচ্ছে এস.টি. মাইতি। খুব সহজ একটা বই, এস.টি. এস মাইতি। ওটা কি এস.টি. অনলাইনে পাওয়া মাইতি যাবে? আপনি অনলাইনেও দেখতে পারেন, অফলাইনেও দেখতে পারেন। ইন্টারনেট থেকে ডাউনলোড করতে দেবে কিনা আমি জানি না। তো যদি কারোর বুকসা সম্পর্কে জানবার ইচ্ছা থাকে, ডাইরেক্টলি কলেজ স্ট্রিটে চলে যেতে পারেন সময় করে একদিন। আর একটা বই আছে প্যাথোলজিতে, টিএনবি। টিএনবি, তো টিএনবি থেকে এস.টি. মাইতিটা অনেক ইজি। ঠিক আছে। আচ্ছা ম্যাম, ঠিক আছে আর ম্যাম। একটা জিনিস আমি আপনাদের জন্য করতে পারি, সেটা হচ্ছে আমি এই এস.টি. মাইতি থেকে পড়াই, আমি সেজন্য বলছি, কিছু কিছু কন্ডিশন আমি কিন্তু আপনাদের ছবি তুলে পাঠিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি হ্যাঁ ম্যাম, যেভাবে অ্যানাটমি এবং ফিজিওলজিতে নোট দিয়েছি, আমার নিজস্ব নোট, আমার হাতে লেখা নোট, পিডিএফ কিছু, ওইভাবে আমি দিতে পারবো না, কিন্তু বুকসের পেজের ছবি তুলে আমি কিছু পাঠিয়ে দিতে পারবো আপনাদের সুবিধার্থে। হ্যাঁ ম্যাম, ইম্পর্টেন্ট টপিক গুলো যদি পাঠিয়ে দিতেন হ্যাঁ, ভালো হতো। ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট কিছু টপিক আমি পাঠিয়ে দেবো, ছবি দিয়ে দেবো। এই যে টেস্ট গুলো এবার পড়াবো, যেমন মান্টু টেস্ট, আমাদের আরো সব টেস্ট আছে, আহ, আমাদের স্টুল, ইউরিন, এগুলোর যে টেস্ট গুলো আমি ছবি তুলে পাঠিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। ঠিক আছে। ম্যাম আমি জন্ডিসের কি কি বলো দেবেন? বলো বলো, কাছে একটা পোস্টার আছে 4th এডিশনের। বুঝতে পারলাম না, আরেকবার বলো। আমার কাছে একটা 4th এডিশনের গোদকার আছে। ফোর্থ এডিশনের আমার কাছে কি আছে? আরেকবার, আমি বুঝতে পারিনি কথাটা। সৌরভ বলো। বলো কি বলছিলে? হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম যেটা যে জন্ডিসের ক্ষেত্রে তাহলে কি কি ব্লাড টেস্ট আর কি মানে করাতে হবে? জন্ডিসের ক্ষেত্রে ফার্স্ট সবই দেওয়া হয়, টিসিডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, আমাদের বিলিরুবিন, সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বিলিরুবিনটা দেখা হয়। ব্লাড আরির থেকে বিলিরুবিনের যদি মধ্যে সিরিজ আমরা বিলিরুবিনের মধ্যে আমরা তিনটেই দেবো, কনজুগেটেড, আনকনজুগেটেড, টোটাল তিনটেই দেবো টাইপ, এবং ব্লাড বলে লিখে দিতে হবে। কারণ আমরা টেস্ট যখন করতে দেবো, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যে টেস্টটা দিচ্ছি, যেমন ইউরিক অ্যাসিড,
আমরা ব্লাডে দেখবো না ইউরিনে দেখবো, দু জায়গাতেই কিন্তু পাওয়া যায়। আবার হুম। আমরা বিলিরুবিন আমি ইউরিনেও পাবো, আমি ব্লাডেও পাবো। এবার ইউরিন দিয়েও প্লাস করবে আমার বিলিরুবিন, তাহলে আমি ইউরিন টেস্টে করতে দেবো না ব্লাড টেস্টে করতে দেবো? আমি যে টেস্ট করতে দেবো সেটা আমাকে ওখানে ব্র্যাকেটে মেনশন করে দিতে হবে। নর্মালি জন্ডিসের আচ্ছা ক্ষেত্রে কিন্তু ব্লাডে দেওয়া হয়। হুম। সেক্ষেত্রে ম্যাম কনজুগেটেড বিলিরুবিনটা কম বেশি দেখার জন্য সেটা তো আমাকে ইউরিন টেস্ট করতে হবে, যেহেতু ওরা ইউরিন থেকে পাস করছে। ব্লাডেও, না না, ব্লাডেও পাওয়া যাবে, ব্লাডেও পাওয়া যাবে। কনজুগেটেড আনকনজুগেটেড টোটাল তিনটেই ব্লাডে পাওয়া যাবে। হ্যালো, হ্যাঁ, বলছি ম্যাডাম আমাদের কাছে একটা ফোর্থ এডিশনের ওই প্রফুল্ল বিগতগার আছে। হ্যাঁ, বলছি ওই যেটা বললেন ওটা কি বাংলায় আছে? না, ওটা ইংলিশে আছে। অসুবিধা নেই, করতেই পারে, যদি প্যাথোলজিস্ট করতে পারে করতেই পারে, কোনো অসুবিধা নেই। আপনি বললেন এসপি মাইতি? হ্যাঁ, এসপি বইটা খুব ভালো, কারণ আমরা যখন পড়েছি এসপি মাইটা আমাদের খুব কাজে লেগেছে, আমি সেই জন্য বললাম। না, আমাদের এটা তখন পড়িয়েছিল কলেজে। তো সেই হুম। সময় একজন স্যার বলেছিলেন আমাকে কিনতে, তখন কিনেছিলাম, তো তখন থেকে আমার কাছে কোনো এসেছে। অসুবিধা নেই, একটু লাইটারে থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে আমি ক্লাস এই পর্যন্ত রাখছি, আবার নেক্সট উইকে অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার আলোচনা করবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এন্ড করলাম ক্লাস। চলো।